হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো শাকিব খানের যে ছবি তুফান, তার যে প্রথম গান লাগে উড়াধুরা, তার যে টিজার চলে এসেছিল, সেটা আমি একটা রিয়াকশন দিয়েছিলাম। আমার ভিডিওটা ভালো লেগেছিল, বাট গানটাও আমার ভালোই লেগেছিল, ক্যাচি লেগেছিল। বাট আমি তার সাথে এটাও বলেছিলাম যে এটার সাথে আমি মিল পাচ্ছি বান্ধবী ললিতা গানটার, এবং আমি সেটা যখন বলি এবং তার ভিডিওটা যদি আপনারা চেক আউট করে দেখেন, আমি তো এখন চেঞ্জ করতে পারবো না, সেখানে একটা জায়গায় আমি পরিষ্কার বলেছি যে তারা যদি, আমি জানি না, আমি দেখতে পাইনি ক্রেডিট কোথাও দিয়েছে কিনা, বাট এটাও হতে পারে তারা অরিজিনালটাকে মানে ইউজ করেছে, ক্রেডিট দিয়েছে, সেটা রাইটস কিনে করেছে। এবার তারপরে অনেকে কমেন্টে জানাচ্ছে যে এটা নাকি অরিজিনালকে ক্রেডিট দেওয়া হয়েছে। এবার আমি যখন বললাম যে আমি ক্রেডিট মানে আমি দেখতে পাইনি, কেন দেখতে পাইনি, ঠিক আছে, তো বলা হচ্ছে যে এটা বান্ধবী ললিতা, আমাকে মানে যারা বাংলাদেশের সাবস্ক্রাইবার রয়েছে তারা ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে এটা বান্ধবী ললিতা থেকে অ্যাকচুয়ালি কপিড নয়। অ্যাকচুয়ালি বান্ধবী ললিতা ইটসেলফ একটা পুরোনো গান থেকে ইন্সপায়ার, তো এটা সেখান থেকে ইন্সপায়ার, এবং তাই জন্য সেই যে অরিজিনাল গানটা, তার যে লিরিক রাইটার, তার যে কম্পোজার, তাদেরকে ক্রেডিট দেওয়া হয়েছে। এবার একটা জিনিস ভালো করে ক্রেডিট লিস্টটা দেখুন এই গানটার, সেখানে দেখবেন আপনি কোথাও মেনশন পাবেন না এই অরিজিনাল গানটার নামটার। এবার আপনাদেরকে আমি আমাদের ভারতবর্ষের একটা ক্রেডিট লিস্ট দেখাচ্ছি। রক্তবীজ বলে একটা ছবি পুজোর সময় রিলিজ করেছিল, সফল ছবি, তো সেখানে একটা গান নন্দী সিস্টার্স গিয়েছিল, যেটা হচ্ছে নাকু নাকু না যাও ঠাকুর, সেটা নয়া দমন থেকে নেওয়া হয়েছিল। দেখুন পরিষ্কার সেটা লেখা আছে। আপনাদেরকে আরো একটা ক্রেডিট লিস্ট দেখাচ্ছি। মারজাওয়া বলে টি সিরিজের একটা ছবি এসেছিল সিদ্ধার্থ মালহোত্রার, তো সেই ছবিটার যে বিজিএমটা ছিল সেটা ডি ইমান বলে একজন সাউথের ডিরেক্টর আছে, মানে সাউথের মিউজিক ডিরেক্টর আছেন, তিনি অজিত কুমারের বিশ্বাসম ছবিতে এই মিউজিকটা দিয়েছিলেন, তো সেই মিউজিকটাকে ট্রেলারে ব্যবহার করা হয়েছিল, তাই জন্য প্রপারলি সেটাকে মেনশন করা হয়েছে। দেখুন ওই যে পুরোনো বাংলাদেশি গানটা, সেটা হয়তো অনেক পুরোনো, সেই সময় হয়তো জনপ্রিয় হয়েছিল, আমি জানি না, বাট বান্ধবী ললিতা বিশাল ভাইরাল হয়, এবং সেই টিউনটা যেহেতু লোকের মাথায় আছে, মনে আছে, এবং তাই জন্য রিমেক করলে সবসময় সেটা বেশি চলে। টি সিরিজ দেখবেন ওই জন্য বেশিরভাগ রিমিক্স গান তৈরি করে, সেটা একটা লজিক আছে, বিকজ সেটা বেশি বাজারে চলে। দেখবেন রিমেক গানকে যতই যে গালাগালি করুক, বাট সেটা ভিউয়ারশিপ প্রচুর বেশি জেনারেট করতে পারে। বান্ধবী ললিতা গানটা ভাইরাল হয়েছে বলেই কিন্তু এরা এই গানটা তৈরি করেছে, এটা কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেহেতু এটা রিকল ভ্যালু আছে। এবার কথা হচ্ছে তারা যদি পরিষ্কার এই জিনিসটাকে ক্রেডিটে লিখে দিত যে আমরা এই বাংলাদেশের অমুক এই শিল্পীর এই গান থেকে এটা ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি, তাহলে এই কথাটাই আসতো না। কে খুঁজে দেখতে যাবে যে পুরোনো যে গানটা রয়েছে তার মানে যে শিল্পী, তাকে ক্রেডিট দেওয়া হয়েছে, এটা লোকে জানবে কি করে? তো সেটা তারা দিয়েছে, পরে ফ্যান্সরা বলছে যে তারা খুঁজে বলছে, কিন্তু এটা তো মেকার্সদেরই উচিত ছিল এটা ক্রেডিটটা মেনশন করা, নাহলে সাধারণ দর্শক বা যে কোনো রিভিউয়ার যেই এটা নিয়ে কথা বলবে সে জানবে কি করে? সেই তো বান্ধবী ললিতাটা যেহেতু পপুলার হয়েছে, সেটাই তার কাছে পৌঁছেছে, এটা গেল প্রথম দিকে। তো তাই জন্য আমি বলেছিলাম, এবং আমি এখনো বলছি যে তারা ক্রেডিটটা প্রপারলি দেয়নি, ওটাকে ওইভাবে মেনশন করা উচিত। এটা যে কোনো ইন্টারন্যাশনালি যে কোনো সিনেমাতে এটা প্রপারলি লিখে দেওয়া হয় যে অমুক গান থেকে বা অমুক সিনেমা থেকে নেওয়া হয়েছে, সেটা প্রপারলি ক্রেডিট দেওয়া হয়। এবার কথা আসছে হচ্ছে অনেকে দেখি গালাগালি করছে শাকিব খানের ফ্যান্সরা, সেটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে গালাগালি এরকম শুনতে পাবোই। তো দেখুন সবচেয়ে প্রথম কথা হচ্ছে লোকে বলছে নেগেটিভিটি করছো তুমি, আমি নেগেটিভিটি করছি না, কারণ শাকিব খানের যে টিজার যখন এসেছিল তুফানের, সেটাকে অনেকে কেজিএফ এর কপি, অনেকে অ্যানিমালের কপি, এই ধরনের কথা বলেছে, তখন আমি ভিডিও বানিয়েছি। দেখুন এখন ভিডিও রয়েছে, আমি তো চেঞ্জ করতে পারবো না পাস্টে গিয়ে, সেটা দেখে নিন। আমি কিন্তু সেখানে বলেছি না, এটাকে কপি বলা চলে না। হ্যাঁ, ডেফিনেটলি ইন্সপিরেশন আছে, কিন্তু সেটাকে নিজের মতো করে রায়ন রফি প্রেজেন্ট করছে, এবং আগে সিনেমাটা আসা অব্দি ওয়েট করে, বাংলাদেশ থেকে একটা ভালো কমার্শিয়াল ছবি আসছে, ডিরেক্টর যেহেতু ভালো, তার উপর ভরসা করা যাচ্ছে। তো এই কথাগুলো কিন্তু আমি সেখানেও বলেছিলাম, এবং আগের যে ভিডিওটা জাস্ট কিছু ঘন্টা আগে আমি ছেড়েছি, সেখানেও কিন্তু আমি রায়ন রফির কথা কিন্তু বারবার বলেছি যে রায়ন রফি কিন্তু খুব ভালোভাবে সুপারস্টারকে প্রেজেন্ট করছেন, সেটা খুব ভালো, শাকিব খানকে প্রেজেন্ট করছেন, সেটা খুব ভালো জিনিস। কিন্তু দুদিন আগে বুমেরাঙের ট্রেলার এসেছিল, সেখানে পরিষ্কার লেখা আছে যে সেটা একটা প্লে থেকে অ্যাডাপ্টেড, একটা নাটক থেকে অ্যাডাপ্টেড, কিন্তু তা সত্ত্বেও বহু ইউটিউবার, বহু ফেসবুক পেজ, স্পেশালি বাংলাদেশের, তারা সেটাকে কপি লিখে যাচ্ছে, শাহিদ কাপুরের ছবির কপি বলে যাচ্ছে। তখন সেটা কেন, সেটা নিয়ে কেউ প্রতিবাদ করে না? তখন সেটা নিয়ে 4টে ভিডিও কেন হয় না? ঠিক আছে, একটা কথা হচ্ছে শাকিব খানের আপনারা ফিল্মোগ্রাফি তুলে দেখে নিন, সে বহু সাউথ ইন্ডিয়ান ছবির আনঅফিসিয়াল রিমেক করেছে। তো সে এই জিনিসটা তার কেরিয়ারে পুরো দেখা গেছে, বহু দিন ধরে সে করে এসছে এই জিনিসটা। তো তাহলে কেন লোকে সন্দেহ যাবে না? আজকে কেন তার ছবি আসছে বলে তার ডিরেক্টর মালেক আফসারি, যে তার সাথে পাসওয়ার্ডের মতো ছবি করেছে, আগে আরও ছবি করেছে, সে কি করে, তার সাহস এটা হয় কি করে যে সে আমাদের এপার বাংলা সুপারস্টারদেরকে গালাগালি দিচ্ছে ইউটিউবে, এবং সেটা প্রচুর শাকিব খান ফ্যান্সরা গিয়ে সাপোর্ট করছে, এবং এখানকার কিছু 5-8টা ইউটিউব চ্যানেল আছে, তারাও সেটাকে সাপোর্ট করে যাচ্ছে। আজকে যেহেতু তাদের দেবজিতের থেকে বেশি ভিউ শাকিব খানকে নিয়ে ভিডিও করে আসছে, তাই জন্য তারা কন্টিনিউসলি দেবজিৎকে ছোট করে যাচ্ছে। শাকিব খানের 90% to 95% ছবি কিন্তু ট্র্যাশ হয়। এই তুফান ছবিটা ভালো হলে কিন্তু সেখানে রায়ান রফির ক্রেডিট আছে। শাকিব খান যদি পারফরমেন্স ভালো দিয়ে থাকে, 50 to 60% ক্রেডিট কিন্তু রায়ান রফির আছে, কারণ সেইভাবে তার লেন্সিং, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি পর্দায়, সেটা কিন্তু তার লেন্সিং, এটা ভুললে চলবে না। সে কিন্তু সুরঙ্গ বানিয়ে দেখিয়ে দিয়েছে আফরান নিশোকে নিয়ে প্রথম ছবি করে যে সে হিট দিতে পারে উইদাউট এ সুপারস্টার। তো সেটাও কিন্তু মাথায় রাখার দরকার আছে। ডিরেক্টর
ডিরেক্টরকে রেসপেক্ট না করে সবকিছু স্টারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি কিন্তু স্টারকে ছোট করছি না, কিন্তু এই যে তাকে ঘিরে যে টক্সিসিটিটা, তার ফ্যান বেস এবং কিছু ডিরেক্টরস যারা এখন আর কোনো কাজ পায় না, মালেক আফসারি তো নিজে সারা জীবন কপি ছবি বানিয়ে এসছে, যে কাজ পায় না সেইগুলো বলে কি করে, কিছু ইউটিউবার্সদেরকে বলছি যারা এই ধরনের নোংরামি করে যাচ্ছে। আমরা চিরকাল, আপনারা দেখে নিন ভিডিও, প্রচুর ভিডিও, এবং বাংলাদেশি ডিরেক্টরসদের সাথে যারা ভালো বাংলাদেশি ডিরেক্টরস আছে তাদেরকে চিরকাল আমরা প্রমোট করেছি, তাদের ইন্টারভিউ করেছি। চিরকাল বাংলাদেশ থেকে যে যে ভালো কাজ এসছে, সেটা সিনেমা হোক, সেটা সিরিজ হোক, সেটাকে আমরা প্রমোট করেছি। আমরা বাংলাদেশের কাজকে কিন্তু কখনো ছোট করি না, যেগুলো ভালো লাগে। ইভেন সৈয়দ আহমদ শওকী, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, তিনি এখানে এসেছিলেন, তার সাথে আমরা দেখা করেছি। আশফাক নিপুণ থেকে শুরু করে, ফারুকি থেকে শুরু করে, অমিতাভ রেজা চৌধুরী থেকে শুরু করে, প্রত্যেকের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, এবং তাদের আমরা ইন্টারভিউজ করেছি, তাদের ছবি নিয়ে কথা বলেছি, ভালো ভালো ওয়েব সিরিজকে নিয়ে কথা বলেছি। কিন্তু যখন একটা ছবি আসছে, সেটাকে আমরাও সাপোর্ট করছি, সেটাকে নিয়ে আমরাও কথা বলছি, সেটা উই আর লাইকিং দ্য ফিল্ম, বাট সেইটাকে ঘিরে আমাদের এখানকার সুপারস্টারদেরকে ছোট করবে, এটাও কিন্তু ঠিক নয়। তারা যেরকমই হোক, তারা বছরের পর বছর আমাদেরকে এন্টারটেন করে এসছে, তাদের ছবির কোয়ালিটি 90% কিন্তু ভালো, ঠিক আছে। রিসেন্টলি তাদের হয়তো কিছু ছবির ক্ষেত্রে পারফরমেন্স ভালো না হলেও তারা কিন্তু বহুদিন ধরে ভালো ছবি করে এসছে, এটাও কিন্তু মানতে হবে, ঠিক আছে। এই জিনিসটা, আর আমি যদি এই কথাগুলো বলি এখন, এই কথাগুলো শুনতে খারাপ লাগবে, চোরকি এত বড় প্ল্যাটফর্ম, এত বড় প্রোডাকশন হাউস, তাই তো, তাহলে তাদের অনিন্দ্য ব্যানার্জিকে কলকাতা থেকে কেন নিয়ে যেতে হয়েছে? আপনারা যে কোনো বাংলাদেশি ডিরেক্টরদেরকে জিজ্ঞেস করে নিন যে অনিন্দ্য ব্যানার্জির কি কন্ট্রিবিউশন আছে হইচই বাংলাদেশ এবং এখন চোরকির ফরমেশনে, তাকে কেন তাহলে ইন্ডিয়া থেকে নিয়ে যেতে হয়েছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যদি সবকিছুই বাংলাদেশের মেকাররা এত ভালো, সবকিছু ভালো, তাহলে তুফানের পুরো শুটিংটা এপার বাংলায় করতে হলো কেন? তার মানে টেক সাপোর্টটা তাদের কাছে নেই, বা সামনের দিনেও যে ছবিগুলো করছে চোরকি এবং আলফা একসাথে বড় করে, যার সাথে এসভিএফ কে জুড়তে হলো কেন লাইন প্রোডাকশনটা করার জন্য? কেন? কারণ এখানে টেক সাপোর্টটা আছে, এটা আপনাদেরকে আগেও বলেছি। তো এই কথাগুলো নিয়ে প্রসঙ্গ তুললে কাদের ইন্ডাস্ট্রি বড়, কোন সুপারস্টার বড়, কাদের ছোট, এগুলো কম্প্যারিজন করলে কিন্তু অনেক রকমের কথা বলা যেতে পারে, সেখানে বিজনেস ওয়াইজ বলা যেতে পারে, অনেক কিছু ওয়াইজ বলা যেতে পারে। তো সেইটা কিন্তু উচিত না, এবং এগুলো নিয়ে যারা ব্যবসা করছে ইউটিউবে, এবং তার সাথে অ্যাট দ্য সেম টাইম যারা এগুলোকে সাপোর্ট করছে, আমি তাদের বিরুদ্ধে কথাটা বলছি। আমার এটাকে নিয়ে প্রবলেম ছিল। আমি কিন্তু আগের ভিডিওটা যদি দেখেন, আমি বলছি যে এই যে মিলটা পাওয়া যাচ্ছে, এটা যে শোনা যাচ্ছে, এটা তো অ্যাড্রেস করো। এই অ্যাড্রেসিংটাও কেউ করছে না, যেহেতু ছবিটাকে নিয়ে হাইপ আছে বলে, সেটা কিন্তু ঠিক নয়। আমি সেটা কিন্তু বলেছি। কপি হলেও যদি ভালো হয়, শুনতে ক্যাচি লাগে, আমার তো ক্যাচি লেগেছে, আমি তো সেটাও বলেছি। আমি তো মিউজিক ভিডিওটা খুব ভালো লাগছে, মিমি চক্রবর্তী, শাকিব খানের কেমিস্ট্রি, সেটাও বলেছি। তো সেইটা প্রবলেম নয়, কিন্তু তোমরা অ্যাড্রেসটা তো করো, যেটা অন্য ছবির ক্ষেত্রে অ্যাড্রেস করছো, সেটা খালি শাকিব খানের ছবির ক্ষেত্রে চেপে যাচ্ছ কেন? ওভারঅল মিলিয়ে আমি এটাই বলতে পারি যে শাকিব খানের তুফান নিয়ে আমিও যথেষ্ট এক্সাইটেড, বিকজ ডিরেক্টর ভালো এবং তিনি প্রেজেন্ট করছেন শাকিব খানকে খুব ভালোভাবে। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড ছবিটা এখানে রিলিজ করলে আমি তো দেখবো, এবং আমি খুব নিউট্রালি রিভিউ করবো, যেরকম আমার লাগবে সেটাই বলবো। আমি কোনো নেগেটিভিটি করছি না, কিন্তু আমি এটাই বলতে চাই যে এই যে শাকিব খানকে নিয়ে যে ব্যবসা করা, এটা বন্ধ হোক, এবং বাকি যে কোনো হিরো বা যে কোনো নর্মাল ছবিকে যে লেন্সে দেখা হচ্ছে, শাকিব খানের ছবির ক্ষেত্রেও সেই সেম যেন মাপকাঠিটা হয়, এটাই কথা, এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।